নমস্কার। আজকে আমি ডক্টর প্রদীপ সাহা, ফাউন্ডার অফ মিরাকল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি থেকে বলছি। আজকে বলবার বিষয় অবসরে অবসাদ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অবসর আমরা সবাই চাই এবং আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় অবসর চলে আসে, কিন্তু তার সঙ্গে কতগুলো ভাবনাও আমাদের ভেবে রাখা দরকার। যে অবসরে আমরা বারবার দেখেছি যে অবসাদ নেমে আসে। এখন যদি জানতে হয় যে কি কি কারণে এই অবসর নেবার পরে বেশিরভাগ লোকের ক্ষেত্রেই অবসাদ চলে আসে, তখন আমার কাছে প্রশ্ন এসছে যে কেন আসে। এই কেন আসর যদি উত্তর আমরা খুঁজতে চাই, তাহলে কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে যেটা আমরা দেখি সেটা হচ্ছে, ধরুন একটা স্কুলের হেডমাস্টার, তিনি রিটায়ার্ড করলেন, তো প্রতিদিন তার যা কাজকর্ম ছিল তার থেকে কোথায় যেন অব্যাহতি পেলেন, বা একটা বড় কোম্পানির সে ডেপুটি ম্যানেজার বা জেনারেল ম্যানেজার ছিলেন, হঠাৎ করেই তার কোনো কাজ নেই, কোথায় যেন তিনি শূন্য হয়ে গেলেন। এই যে হঠাৎ কাজ নেই, শূন্যতা, এই শূন্যতাটা তাকে কুড়ে কুড়ে খায় এবং তাকে গ্রাস করে, এবং কোথায় যেন নিজের মনে মনেই আমরা নিজের অজান্তেই ভাবি, ও আমি তো অবসরগ্রস্ত, আমি তো অবসর নিয়েছি, যে লোকটি বুড়ো হয়ে গেছে, এর থেকে আর কি আশা করব। এবং অনেক ফ্যামিলিও বেশি কিছু আশা করে, তাদেরও একটা ধ্যান ধারণা থাকে ফ্যামিলি মেম্বারদের, তুমি অবসর নিয়েছো, তুমি কম ব্যাপারে নাক গলাও, তুমি কম কথা বলো, তুমি কমফোর্ট জোনে থাকো, তোমার বেশি কাজ করার দরকার নেই। এই যে একটা জায়গা ফ্যামিলি মেম্বার কাছ থেকে এরকম একটা ভাবনা তার মাথায় ঢুকিয়ে দেওয়া, তিনি নিজেও বুঝতে পারেন যে তার একটা কোথায় জায়গা যেন একটা শূন্য হয়ে এসছে। এই যে প্রতিদিনের হেডমাস্টার হিসেবে তার স্কুলের ব্যস্ততা, পরীক্ষা নিয়ে ব্যস্ততা, সমস্ত সহকর্মীদের দেখভাল করা, এতগুলো স্টুডেন্টের ভালো মন্দের সঙ্গে তিনি জড়িত এবং তিনি মাথা, বা যিনি জেনারেল ম্যানেজার, তার কোম্পানির লাভ ক্ষতি, তার কোম্পানির এমপ্লয়ীদের ভালো খারাপ সব কিছুর সঙ্গে যেন তিনি মিশে থাকেন। তো সেই জায়গা থেকে তার মধ্যে একটা শূন্যতা আসে, এবং শূন্য থেকে তার মনে হয় যে আই অ্যাম হোপলেস, এবং কখনো কখনো তার মনে ভেসে আসে আই অ্যাম হেল্পলেস, এবং কখনো তার মনের মণিকোঠায় ফিরে আসে আই অ্যাম ওর্থলেস। এই যে আমার দ্বারা আর কিছু হবে না, আমার জীবনে আর কোনো আশা নেই, এই ভাবনা থেকেই তাহলে কিন্তু আলটিমেটলি এই থট প্রসেস থেকেই তাকে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এবং ফ্যামিলি মেম্বার এবং তিনি নিজেও যেন ব্যাপারটা বুঝতে পারেন না, সবাই এইভাবে ভাবে ওনার বয়স হয়েছে, উনি অবসর নিয়েছেন, এবং সেই জায়গা থেকে তার একটা অবসাদ বা ডিপ্রেশন এসছে। অতএব এই ডিপ্রেশনটা কোথায় যেন আমাদের সকলের ভাবনাতেই থাকে যে এইটাই হচ্ছে সত্যি, এটাই হচ্ছে বাস্তব, এবং এটা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কিন্তু আমি বলবো অন্য কথা, যে কথাটা আপনারা মন দিয়ে শুনুন, যে অবসর নিলেই শূন্যতা আসে সঠিক, কিন্তু অবসরের পরে আমরা শূন্যতা আসতে দেব না। এই মনোভাব যদি আমরা অবসর নেওয়ার 5 বছর আগেই ঠিক করে নিতে পারি, তাহলে কিন্তু যেটা আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু অবসরের পরেও আর অবসাদগ্রস্ত আমরা হচ্ছি না। যেমন উদাহরণস্বরূপ বলি, আমি যিনি একজন জেনারেল ম্যানেজার ছিলেন বা উঁচু পোস্টে ছিলেন, তিনি 2-3 বছর অবসর নেওয়ার আগে থেকেই ঠিক করে রাখলেন, এরপরে আমি অবসর নেওয়া মাত্র কোথায় কিভাবে আমি নিজেকে এনগেজ করব। অনেকে এমন করলেন যিনি ধরুন খুব ভ্রমণ করতে ভালোবাসেন, তিনি ভাবলেন আমার বন্ধুদের একটা গ্রুপ তৈরি করব, যারা ছোট থেকেই ঘুরে বেড়াতে ভালোবাসত, এবং তাদের সঙ্গে একটা টিম করে টাইম টু টাইম তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান, বন্ধুদের সঙ্গে আদান প্রদান করেন, যেটা এতদিন তিনি করতে পারতেন না। তো সেই জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে কোথায় যেন একটা কাজ পেয়ে গেল। অনেকে আবার নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়ে যান,
তো এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে যুক্ত হওয়া কোথায় যেন একটা শূন্যতাকে পূরণ করে দেয়। তিনি কোথায় যেন আবার এনগেজড হয়ে পড়েন এবং তার সহকর্মীরা সবাই তাকে কিন্তু খাতির যত্ন করতে থাকে এবং সেই জায়গা থেকে তার মনে হয় আমি অবসর নিয়েও অবসর নিইনি এবং সেই জায়গা থেকে তার ভাবনাগুলো আবার ফিরতে শুরু করে। ও নো নো নো, আই এম নট হেল্পলেস, আই এম নট হোপলেস, আই এম নট এনিথিং, আই এম লট অফ থিং। এবং যে ছবি আঁকতে ভালোবাসেন তিনি হয়তো তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা ছবি আঁকতে ভালোবাসে, ছবি ভালোবাসেন, তাদের সঙ্গে একটা গ্রুপ বানিয়ে নিলেন, ছবি আঁকা শুরু করলেন, বিভিন্ন জায়গায় কম্পিটিশন অ্যাটেন্ড করতে শুরু করলেন। হয়তো তিনি সমাদর পেলেন কিন্তু অনেক পয়সা পেলেন না, কিন্তু তার কাজের একটা যে মাহাত্ম্য, এই পরিশ্রমের মধ্যে যে নিজেকে ভাগ করে নেওয়া এবং সময়ের সাথে সাথে নিজেকে যে উপযুক্ত করে তোলা এবং নিজের মনে ভাবনা নিয়ে আসা যে আমি অকর্মণ্য নই, আমি বৃদ্ধ হইনি, এখনো এই সমাজকে আমার অনেক কিছু দেবার আছে, এবং যে দেখবেন তিনি শারীরিক ও মানসিক দিক থেকে আবার কোথায় যেন আগের মতো উজ্জীবিত হয়ে উঠলেন। কর্মজীবনে যেমন ছিলেন তার দ্বিতীয় কর্মজীবনেও তিনি তেমনি। যারা গান ভালোবাসে তারা হয়তো ঠিক করলেন এইবার আমি গানটাকে খুব ভালো করে রিহার্সেল দেব, গানের একটা গ্রুপ তৈরি করব এবং সেখানে আমাদের সপ্তাহে নিয়মিত আমরা মিলিত হব এক জায়গায় এবং সেখানে আমাদের হাসি ঠাট্টা মজা, তার মধ্যে গান বাজনাও হবে, মাঝে মাঝে আমরা কোনো রকম উৎসবও করব, ছোটোখাটো বড় যেরকম সম্ভব নিজেকে এনগেজ রাখা। এইভাবে কিন্তু আমরা অবসরটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসতে পারি। অর্থাৎ আমরা অবসর নিয়েও যেন অবসর নিইনি। এখন কথা হচ্ছে যে অনেক লোক এইভাবে ভাবেন না। তারা কিভাবে ভাবেন? যা 2 বছর পর রিটায়ার হবো, বাহ, বাকি জীবনটা খুব ভালোই কাটবে পরিবারের সঙ্গে। কিন্তু পরিবারে হয়তো 1 মাস 2 মাস ভালো কাটবে, তারপরে কোথায় যেন আপনার শরীরের মধ্যে একটা ইরিটেশন আসবে, একটা হতাশার জায়গা আসবে, আস্তে আস্তে আপনি একটা অবসাদগ্রস্ত পেশেন্ট হবেন। সেই জন্য যারা অবসর নিতে যাচ্ছেন বা অবসর নিয়েছেন তাদেরকে প্রত্যেকের কাছে আমার এই মূল্যবান সাজেশন, আমার এই মূল্যবান গাইডেন্স, আমার এই মূল্যবান অ্যাডভাইস আপনারা যদি মন দিয়ে শোনেন এবং সেটাকে ফলো করেন তাহলে কিন্তু আপনি অনেকাংশেই সাকসেসফুল হবেন। কেন আমরা দেখেছি একটা বড় পোস্টে কাজ করলেন, অবসর নিলেন, 2 বছরের মধ্যে তিনি হঠাৎ কি যে হলো তার তিনি মারা গেলেন। তার অন্যতম কারণ কিন্তু এই অবসাদগ্রস্ত, তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এবং আপনারা জানেন যে আজকের ডিপ্রেশন আগামী দিনের হার্টের অসুখ, আজকের ডিপ্রেশন আগামী দিনের স্ট্রোক হতে পারে, আজকের ডিপ্রেশন অনেক কিছু রোগ আপনার শরীরে বয়ে আনতে পারে। সেই জন্য যেমন অ্যাক্টিভ ছিলেন শুধু আপনি গতিটা পাল্টে দিন, আপনার লক্ষ্যটা একটু পাল্টে দিন, দেখবেন সেখানেও আপনি ব্যস্ত থাকবেন, সেখানেও আপনি সুস্থ থাকবেন, সেখানেও আপনি মহা আনন্দে থাকবেন। এই আনন্দটা কিন্তু আমাদের সকলের দরকার জীবনে। যেমন আমি যা করে আনন্দ পাই, যেমন আমি বললাম যে আঁকা ভালোবাসেন তিনি নিশ্চয়ই আনন্দ পান, সেটাই করুন। আমি বললাম যে গান বাজনা করতে ভালোবাসেন, তাহলে গান বাজনা করুন। যে স্কুলের হেডমাস্টার ছিলেন তিনি পড়াতে ভালোবাসেন, তিনি গিয়ে ফ্রি পড়ান বিভিন্ন স্কুলে, সেখানে অনেক জায়গা পাবেন। সেখানে কিছু ছেলে মেয়ে স্পেশাল থাকে, তারা পড়তে চায়, তাদের জন্য আপনি সময় দিলেন, আপনিও আনন্দ রইলেন, আপনার ছাত্রছাত্রীরাও আনন্দ রইল। অতএব নানা পন্থা উপায় আপনি খুঁজতে পারেন। বা আপনার যদি আর্থিক প্রয়োজন হয় আপনি অন্য কোনো সংস্থায় জয়েন করতে পারেন, সেখানে গিয়েও আপনি কাজ করতে পারেন, সেখানে নিজেকে যদি মনোনিবেশ করতে পারেন এবং সেই ধরনের কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাকি জীবনটা আপনি অনেক দিন অবধি ভালো থাকবেন। কেন আমরা আমেরিকাতে দেখেছি যে প্রফেসর সারা জীবন কাজ করতে পারে তাকে সেই সুযোগটা দেওয়া হয় যে হ্যাঁ আপনি 70-75 নয়,
আপনি যদি 80 বছর অবধিও অ্যাক্টিভ থাকেন, আপনি কাজ করুন। তো সেই সুযোগ হয়তো আমাদের এখানে নেই, কারণ আমাদের এখানে লোক সংখ্যা বেশি, কাউকে সরতে হবে আর নতুন ছেলেদেরকে জায়গা দিতে হবে। অতএব যারা সরকার চালান তাদেরও বাধ্যবাধকতা থাকে এবং সমাজেরও বাধ্যবাধকতা থাকে। তো সব জায়গা মেনে নিয়েও কিন্তু আমরা ভালো থাকতে পারি। আর নিতান্তই যখন কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না, এবং আমাদের বাড়ির লোককেও বুঝতে হবে যে এই মানুষটি দিন দিন অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে, সেটা তাকে বুঝতে হবে। বাড়ির প্রত্যেকটা লোককে সচেতন হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার কাছে প্রশ্নও এসেছিল যে বাড়ির লোক কি করে বুঝবে যে আমার এই ফ্যামিলি মেম্বার অবসাদগ্রস্ত হয়ে পড়েছে? নিশ্চয়ই এটা প্রত্যেকের জানা দরকার। আমি সেই জন্যই বলবো, দেখবেন বাড়ির যে মানুষটি, তার বয়স 10 হোক, 20 হোক, 30 হোক, 40 হোক, 50 হোক, 65 হোক, 70 হোক, হঠাৎ তার বায়োলজিক্যাল ফাংশন, তো বায়োলজিক্যাল ফাংশন বলতে যেটা আমরা প্রথম বোঝাতে চাইছি সেটা হচ্ছে তার ঘুম আর খিদে। এই যে ঘুম, দেখলেন হঠাৎ করে তার ঘুমটা একদম কমে গেছে, হঠাৎ দেখলেন তার খিদে একদম কমে গেছে, এবং হঠাৎ দেখলেন যে তার একই রকম খাবার খাচ্ছেন, বাড়িতে সবার সঙ্গে মেলামেশা করছেন, কিন্তু বডি ওয়েট খুব দ্রুত কমে যাচ্ছে। এই যে জায়গাটা, আগে তিনি টিভি প্রোগ্রাম সব খবর মন দিয়ে দেখতেন, এখন সেটি দেখছেন না। যে বন্ধু বাড়িতে আসলে তিনি খুব উল্লসিত হতেন, তাতে উল্লসিত হচ্ছেন না। যে ফোন তাকে খুব দ্রুত ফোনের কাছে নিয়ে গিয়ে আলোচনা করতো, তিনি ফোন ছাড়তে চাইতেন না। সেই রকম একজন বন্ধু বা সেই রকম একটি লোকের ফোন এসছে, কিন্তু তিনি সেই আনন্দ আর খুঁজে পাচ্ছেন না। এই যে তার বিহেভিয়ারাল চেঞ্জ, তার যে এই যে মানসিকতার চেঞ্জ, তার যে ঘুম, তার পরিবর্তন হলো। কিছু কিছু ক্ষেত্রে আমরা কি দেখি ঘুমের ক্ষেত্রে, যে তিনি 10টায় ঘুমন, 6টায় ওঠেন। দেখা গেল তিনি 10টায় ঘুমোচ্ছেন, উঠছেন 3টের সময়, ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম আসছে। তিনি 3টের সময় বলছেন না আমি একটু ঘুরে আসি। তো অনেকেই হয়তো বলবে বয়স হয়েছে তাই কিন্তু তাড়াতাড়ি ঘুম ভাঙছে, তা কিন্তু নয়। এটাই প্রাথমিক লক্ষণ যে এই মানুষটি, পরিবারের এই সদস্যটি, তার যত বয়সী হোক না কেন, সে কোথায় কোথায় অবসাদ, ডিপ্রেশনের কবলে পড়েছে। তার খিদে কমে গেছে, তার যে খাবারগুলো দিলে তিনি উল্লসিত হতেন, তার প্রিয় খাবার ছিল, সেই খাবারগুলোও তিনি খেতে চাইছেন না। যে সিনেমা, যে কার্টুন দেখলে তার মন উল্লসিত হয়ে উঠত, সেইগুলোই ঘটছে, সেইগুলোই তার সামনে এনে দেওয়া হচ্ছে, কিন্তু তিনি উল্লসিত হচ্ছেন না। তো সেই জায়গা থেকে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমাদের পরিবারের সদস্যটি অবসাদগ্রস্ত হয়েছে, ডিপ্রেশনের কবলে পড়েছে। এখন প্রশ্ন অনেকেই করেছে আমাকে যে তাহলে তাদের কি করা উচিত? খুব সুন্দর কথা, খুব সুন্দর প্রশ্ন। তাদের করা উচিত কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না রেখে আপনার বাড়ির কাছে যদি আপনি কোনো সাইকিয়াট্রিস্টকে পান, দ্রুত তার সঙ্গে পরামর্শ করা। এবং আমি খুব জোর গলায় বলতে পারি যে আপনার বাড়ির কাছাকাছি সপ্তাহের মধ্যে একদিন কোনো না কোনো সাইকিয়াট্রিস্টকে আপনি পেয়ে যাবেন। যদি পেয়ে যান, তার কাছে যাবেন, তার কাছে সব খুলে বলবেন, কোনো রকম সংকোচ দ্বিধা না রেখে। এবং আপনি কিন্তু এটা জেনে রাখুন পাশাপাশি যে আমার সাইকিয়াট্রিস্টদের হাতে এই ভারতবর্ষে, এই পশ্চিমবাংলায় আনাচে কানাচে সব মেডিসিন পাওয়া যায়, যা আমেরিকা, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্কে পাওয়া যায়, লন্ডনে পাওয়া যায়, প্যারিসে পাওয়া যায়। তো সেই জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে মেন্টাল হেলথের ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। এই কথা আপনাদের জানিয়ে রাখি আমি এই সুযোগে, যে সরাসরি আপনাদের সঙ্গে কমিউনিকেট করছি আমি এই ভিডিও মাঝখান দিয়ে। তো সেটা হচ্ছে যে খুব দ্রুত কিন্তু আপনি সুস্থ হয়ে উঠবেন। এবং তার পাশাপাশি ডক্টরকে যদি জিজ্ঞেস করেন যে আমার এই পরিণতি কেন হলো ডক্টর, আর যেন এই রোগটি ফিরে ফিরে না আসে, তার জন্য আমি কি করব, দেখবেন সেই ডক্টর আপনার কাছে যা ফিজ নেন সেই ফিজ নিয়েই কিন্তু আপনাকে সেই কথাটা, সেই কাউন্সিলিং, সেই সাজেশনস, সেই গাইডলাইন্সটা দিয়ে দেবেন।
যে নেক্সট টাইম আপনি এই জিনিসগুলো খেয়াল রাখবেন। যেটা আমি বারবার বলতে চাই সেটা হচ্ছে আপনি সচেতন হন, মেন্টাল হেলথকে অ্যাভয়েড করবেন না, মেন্টাল হেলথকে নেগলেক্ট করা যাবে না, মেন্টাল হেলথে সচেতন হতে থাকুন। কারণ আমাদের প্রত্যেক পরিবারই এই যদি অবসরের কথা বলি, আমি এই ডিপ্রেশনের কথা বলি, তাহলে যদি গোটা পৃথিবীর স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে কিন্তু একটা জিনিস অত্যন্ত পরিষ্কার। কি পরিষ্কার? যে পৃথিবীর 25% ফিমেল অ্যান্ড 17% মেল কিন্তু অবসাদে ভুগছে। সেখানে কিন্তু গরিব দেশ, বড়লোক দেশ, বা সেখানে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড, সেখানে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড, সেখানে কিন্তু হাইলি কালচার্ড, নট সো কালচার্ড, হাইলি এডুকেটেড, নট এডুকেটেড, সেই পার্থক্যটা থাকছে না। আমি জোর গলায় বলতে পারি আমার ভারতবর্ষে যে 2016 সালে ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে হয়েছিল, সেই প্রিন্সিপাল ইনভেস্টিগেটর পশ্চিমবাংলার দায়িত্বে আমি ছিলাম। আমাদের একসঙ্গে গোটা ভারতবর্ষে এই স্টাডিটা করা হয়েছিল। তাতে আমরা দেখেছি পশ্চিমবাংলার 12% পিপুল অবসাদগ্রস্ত, and just less than 1% schizophrenic, যেটা গোটা পৃথিবীর স্ট্যাটিস্টিক্সের সঙ্গে মিলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের খুব সচেতন হতে হবে। আরেকটি কথা না বললে এই প্রসঙ্গে বোধহয় কম বলা হচ্ছে, যে আজকের ডিপ্রেশন, আজকের অবসাদ যদি আপনি অবহেলা করেন তাহলে আগামী দিনে আপনি কি কি জায়গায় পৌঁছে যেতে পারেন সেটা একটিও ভালো জায়গা নয়। যেমন আজকের ডিপ্রেশন যদি অবহেলা করেন, এটা বারবার ফিরে আসতে পারে 2 বছর, 3 বছর, 4 বছর পর পর। এবং যখনই প্রত্যেকবারই অবহেলা করছেন 20 বছর পরে, এই অবসাদের জন্য আপনার ক্যান্সার হতে পারে। কারণ অবসাদ হলে আমরা দেখেছি যে আমাদের ইমিউনিটি, আমাদের যে প্রতিরোধ ক্ষমতা, সেটা কোথায় যেন ব্যাহত হয়, আঘাতপ্রাপ্ত হয়। আমাদের পরিভাষায় যদি বলি, টোটালি ডিসঅর্গানাইজড হয়ে যায়, জিওপটাইজড হয়ে যায়। এবং সেইখান থেকে আমাদের প্রত্যেকের যে ন্যাচারাল, যে অটোমেটিক প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম টোটালি ডিসঅর্গানাইজড হয়ে যায়, এবং তার সুযোগ নিয়ে বিভিন্ন রোগ ঢুকে পড়ে। যেমন আমি বললাম, 20 বছর 22 বছর যদি আপনি ডিপ্রেশনের চিকিৎসা না করেন, হয়তো আপনি মারা যাবেন না। কারণ আমরা দেখেছি ডিপ্রেশনের পেশেন্টরা, যদি আজকে 100 পেশেন্টকে ধরি আমরা, তাহলে 10% থেকে 20% সুইসাইড করে মারা যায়। তো ডিপ্রেশন তো অনেক রকম ফের আছে। তো আজকে আমরা ডিপ্রেশন নিয়ে আর যেটা বলতে চাই, কারণ আমাদের টপিকসই হচ্ছে আজকে অবসরে অবসাদ, সেই জায়গা থেকে বলতে চাই যে আপনারা নিজেদেরকে শুধু শারীরিক সচেতন হলে হবে না, মানসিক জায়গা থেকেও সচেতন হতে হবে। এবং মানসিক জায়গার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিপ্রেশন। আরেকটি জায়গা আছে আমাদের পশ্চিমবাংলায়, আমাদের হিন্দু বিধবা মহিলাদের মধ্যে আমরা বহু প্রাচীন যুগ থেকেই দেখেছি সূচিবাই। তো সেই সূচিবাই নিয়ে আরেকদিন আমরা আলোচনা করব। কিন্তু সূচিবাইয়ের পাশাপাশি অবসাদও থাকে। তাহলে সূচি নেওয়ার পাশাপাশি অবসাদ থাকে, সেটা আরও ডেঞ্জারাস। তার মানে একসঙ্গে তার দুটো মেন্টাল হেলথ প্রবলেম হচ্ছে, একটা সূচিবায়ুগ্রস্ত রোগ, পাশাপাশি অবসাদ। তো সেই ব্যাপারে আজকে আমি যাচ্ছি না, আরেকদিন আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু এই যে অবসরে অবসাদ, এটা সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে, এবং সেটা আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এই কারণে যে আমাদের বাড়ির বয়স্ক লোকটি আমাদের মাথার ছাতা, আমাদের মাথায় কোনো রৌদ্র লাগতে দিচ্ছেন না। অতএব তার কিছু হলে পরিবারের একটা বিশাল লস, হয়তো মনিটারি লস না, তার ছেলে মেয়ে তার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু ইমোশনালি এবং সামাজিক দিক থেকে
একটা বিরাট জায়গা কিন্তু ফাঁকা হয়ে যাবে। ভাবুন আপনার মার কথা। আপনার মা যাকে ঘিরে এই বাড়িতে এসেছিলেন এবং যার সঙ্গে থেকে এই সন্তানকে এত বড় সুন্দর জায়গায় পৌঁছে দিয়েছেন, তার একটা জায়গার জন্য এতদিনের সাথী অবসাদগ্রস্ত হলেন এবং তার যদি কিছু অঘটন ঘটে, তিনিও বোধহয় যেন একটা শূন্য হয়ে যাবেন এবং আগামী দিনে তিনিও একটা অবসাদগ্রস্ত পেশেন্ট হয়ে যেতে পারেন। তো সেই জায়গা থেকে আমাদের সমাজের প্রত্যেকটি নাগরিক এবং বয়স্ক নাগরিক যারা অবসর নিয়েছেন, অবসর নিতে যাচ্ছেন এবং আগামী 5 বছরের মধ্যে হয়তো অবসর নেবেন, এখন থেকে শুধু ফিনান্সিয়াল ভাবনা ভাবলে হবে না, ফিনান্সিয়াল প্ল্যান ভাবলে হবে না, আপনার স্বাস্থ্যের কথাও ভাবতে হবে এবং স্বাস্থ্যের মধ্যে সবচেয়ে মানসিক জায়গা নিয়ে সবচেয়ে বেশি ভাবতে হবে। এবং সেই জায়গা থেকেই কিন্তু আমাদের আজকের এই ভিডিও, এটা আমার মনে হয় নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের, যারা বাংলা ভাষাভাষী পৃথিবীর বুকে রয়েছেন, প্রত্যেকেরই কাজে লাগবে। তো লাস্ট যেটা বলি সেটা হচ্ছে যে অনেকে একটা প্রশ্ন করেছেন, কি ওষুধ দিয়ে এমন চিকিৎসা করা হয় যে তাড়াতাড়ি সেরে যায়? সত্যিই তো, যে আমাদের এখানে 1989 সাল থেকে পৃথিবীতে নতুন একটা ওষুধের আবিষ্কার হচ্ছে। সেই ওষুধটা একটা ইরা বলে, প্রোজাক ইরা। ওষুধটির নাম হচ্ছে SSRI ফ্লুঅক্সিটিন। সেটা এমনই ভালো ওষুধ যা শুধু অবসাদকে, ডিপ্রেশনকেই সারায় না, তা কিন্তু আমাদের কসমেটিক ভ্যালু কিছু দেয়। এখন কসমেটিক ভ্যালু কি দেয়, যেটা অন্য কোনো ওষুধ দিতে পারে না, সেটা হচ্ছে যে আপনার অ্যাটেনশন, কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয়। এবং আমরা দেখেছি যে আমেরিকায় কোনো ওষুধ, কোনো মেডিসিন কাউন্টারে উইদাউট প্রেসক্রিপশন পাওয়া যায় না, মানে ওভার দ্য কাউন্টার বিক্রি হয় না। কিন্তু এই প্রোজাক ইরাতে ফ্লুঅক্সিটিন, এই SSRI কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্টরা, কলেজের স্টুডেন্টরা, হাই স্কুলের যারা আপার ক্লাসে পড়ে, তারা কিনে কিনে খেতেন। কেন খেতেন? ডিপ্রেশনের জন্য নয়, এই কসমেটিক ভ্যালু, তাদের অ্যাটেনশন, কনসেন্ট্রেশন বাড়ছে। আর আপনারা সবাই জানেন অ্যাটেনশন, কনসেন্ট্রেশন বাড়লে তার মেমোরিও কোথায় যেন একটুখানি ইমপ্রুভ হয়ে যায়। তো সব ওষুধই মানুষের রোগ সারায়, কিন্তু এই ওষুধটি SSRI, এটা প্রথম পৃথিবীর বুকে 1989-এ এলেন আবিষ্কৃত হয়ে, সেটা কিন্তু শুধু অসুখ সারায় না, মানুষের অ্যাটেনশন, কনসেন্ট্রেশন এবং মেমোরিও বাড়িয়ে দেয়। তো সেই যুক্তিগত থেকে আপনার মেন্টাল হেলথকে অবহেলা করবেন না, ডিপ্রেশনকে অবহেলা করবেন না, বাড়ির বয়স্ক লোককে ন্যাচারাল ওয়েতে ভাববেন না তার মেমোরি কমে গেছে, তিনি আর কাজের যোগ্য নন। তো সেই জায়গা থেকে আমি বলি আপনারা সবাই সচেতন হন। এই বলেই আজকের প্রোগ্রাম আমি শেষ করছি। নমস্কার। আপনাদের সকলের ভালো চেয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনলি সাইকিয়াট্রি ক্যান ডু দ্য মিরাকেল, অনলি সাইকিয়াট্রি ক্যান ডু দ্য মিরাকেল। এই কথা বলেই আজকে আমি আমার বক্তব্য শেষ করছি বা পেশ করছি।